হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনি, লিখেছেন তাসনিয়া হোসাইন। এই এখানে রাস্তা ব্লক করে রাখার মানে কি? সে চিৎকার করে বলল, কিন্তু চারপাশে কেউই কোনো উত্তর দিল না। সামনে গিয়ে সে কালো পোশাকের এক লম্বা লোককে দেখতে পেল। গাঢ় কালো শার্ট, মাথার পিছনে আঁচড়ানো চুল, শীতল চোখ, যেন কোনো প্রাণহীন পাথর। নিকো চুপচাপ সাফার দিকে তাকালো, একবার চোখ বুলিয়ে নিল পুরোটা, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। এখন সে কাজে, তার উদ্দেশ্য অন্য। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। নিকোর কণ্ঠে গভীরতা ঠান্ডা ছিল, কিন্তু তাতে লুকিয়ে ছিল ভয়ঙ্কর হুমকি। কেন? রাস্তা কি তোমার বাবার? সাফার কণ্ঠে ছিল তেজ। সে 1 ইঞ্চিও পিছল না। নিকোর চোয়াল শক্ত হয়ে গেল। এত বড় স্পর্ধা! তোমার জিহ্বা খুব বেশি লম্বা, মেয়ে। নিজের জন্য বিপদ ডেকে এনো না। কিন্তু সাফা একের পর এক কথা বলে যায়। মেজাজ হারায় নিকো। গার্ডদের দিকে চোখ ইশারা করতে মুহূর্তের মধ্যে 10-15টা বন্দুক সাফার মাথায় তাক করা হলো। সাফার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তেই এতগুলো বন্দুক একসঙ্গে দেখে সে ভয় পেয়ে যায়। নিকো সামান্য হেসে বলে, তুমি জানো না তুমি কার সাথে কথা বলতে এসেছো? ইশারা কেঁপে উঠে দৌড়ে এলো। আপু বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল সাফার উপর। সে শক্ত করে সাফার হাত চেপে ধরল। আতঙ্কে পুরো শরীর কাঁপছে তার। বীর তখন দূরে দাঁড়িয়ে নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ চিৎকারে বিরক্ত হয়ে সে পিছনে ঘুরল চিৎকারের উৎস দেখতে। তার চোখে প্রথমে ধরা পড়ল 2টা মেয়ে। একজন ক্ষিপ্ত সাহসী ভয়হীন আগুনের মতো, আর একজন পিছনে ভয় পেয়ে গুটিয়ে যাওয়া মেয়েটি। বীরের চোখ আটকে গেল তার উপর। সে ধীরে ধীরে সানগ্লাস খুলল। ফর্সা গোলগাল গড়নের ছোট একটা মেয়ে। সময় যেন থমকে গেল ওখানে। মেয়েটার মুখে কি যেন একটা আছে, অদ্ভুত রকম কিছু। ওই চোখ সে বহু মানুষের দেখেছে। ভয় পাওয়া চোখ, কাপা ঠোঁট, আতঙ্কিত চোখ, লোভী। কিন্তু এতে ভয় আছে, কিন্তু সে ভয়ের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত বিশুদ্ধতা। বীর ধীরে ধীরে এগোতে লাগলো। তার শিকারী চোখ ঈশার দিকে অদম্য আগ্রহের সাথে তাকিয়ে একটু সামনে এগোতেই ঈশার ঠোঁটের সাথে লাগানো ছোট্ট তিলটায় তার নজর পড়ে। ওই ছোট চিহ্নে বীরের একদম ভিতর থেকে কিছু একটা জাগ্রত হয়। এক অদ্ভুত অনুভূতি, যেটা তার কঠোর ও নির্দয় ব্যক্তিত্বের বাইরে, কিন্তু তার স্বভাব এতটাই শক্ত যে সে এই অজানা অনুভূতিকে ঠাহর করার সামর্থ্য রাখেনি। বীর নির্দেশ দেয় সবাইকে বন্দুক নামানোর জন্য। তার আদেশ, আশেপাশে সবাই বন্দুক নামিয়ে ফেলল, কিন্তু নিকো, সে সবার কাছে এক বিরোধী চরিত্র। সে মানতে নারাজ। সে প্রতিবাদে উঠে দাঁড়ালো, কিন্তু বীরের হিংস্র গলায় গর্জন তুলে বলল, চুপ করো নিকো, যেটা বলেছি সেটা করো। নিকো বীরের তীক্ষ্ণ আদেশ শুনে আর কিছু বলার সাহস পায়নি। সে নিস্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে বীরের চোখে ঈশার প্রতি এক রহস্যময় আকর্ষণ জাগ্রত হলেও তার কঠোরতা ও শাসন ব্যবস্থার মাঝে সেটা কোনো স্থান নিতে পারেনি। রাস্তার নির্জনতায় সবাই যেন বীরের এক অদ্ভুত ও কঠিন আদেশের সম্মুখীন ছিল, যেখানে শুধু তার শিকারী দৃষ্টি আর হিংস্র গর্জন ছিল একমাত্র ভাষা। ওরা রাস্তা ছেড়ে দিতেই ঈশার সাফাকে নিয়ে বেরিয়ে আসে ওইখান থেকে। গাড়ি ঘোড়ে অন্য রাস্তায়। সাফা কিছু বলে না। সে বাকরুদ্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পড়বে সে ভাবেনি। হাসপাতালে ডাক্তার জানিয়েছে চিন্তার কিছু নেই। ওয়াশরুমে পড়ে যাওয়ার কারণে পেটের চাপ লেগেছিল, তবে আল্লাহর রহমতে মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। কিছু ওষুধ দিয়েছি, বিশ্রামে রাখবেন। সবার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। ঈশা ও সাফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারা বিকেল দৌড়াদৌড়ির পর একটা নিশ্চিন্তা এলো। হাসপাতালের পরিবেশ, ডাক্তারের কথা আর অপেক্ষার দীর্ঘ সময়ের মাঝে তারা ভুলেই গেছে রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটা। এই দৌড়াদৌড়ির মাঝে এগুলো আর মনে হয়নি। সবাই একটা আতঙ্কের মাঝে ছিল। কিন্তু অন্যদিকে বীরের জন্য আজকের দিনটা অস্বাভাবিক। সে বাংলাদেশে এসেছে তার চোরা চালানোর নতুন রুট সেট করতে, তার শক্তি বিস্তারের জন্য। সেজন্যই এই গুরুত্বপূর্ণ মিটিং। ডিম লাইটের নিচে বসে থাকা বীরের সামনে ম্যাপ ছড়ানো। পাশে ম্যাটিয়াস আর কয়েকজন বসে, নিকো তার পাশে। কিন্তু বীরের মন নেই মিটিংয়ে।
তার মাথায় ঘুরে ফিরে ওই সন্ধ্যাবেলার দৃশ্যটা ভাসছে। সে বুঝতে পারছে না বারবার এই কথা কেন মনে আসছে। বস, দিস রুট উইল বি পারফেক্ট। দ্য সিকিউরিটি ইজ বিগ অ্যান্ড উই ক্যান। বীরের হাতের থাবা হঠাৎ টেবিলে বাজ পড়ে। সবাই চুপ। তার মেজাজ আজ তীক্ষ্ণ, কিন্তু কারণটা কেউ জানে না। বারবার তার মনের ভেতর ভেসে আসছে সেই মেয়ে, চোখের কাজল, ছোট্ট তিল, তার আতঙ্কিত মুখ, ভয় মেশানো গভীর চোখের চাহনি। শিট বলে হঠাৎ সে উঠে দাঁড়ায়, কাচের গ্লাস টেবিলে ছুঁড়ে ফেলে দেয়। গ্লাস ভেঙে খান খান। সবাই তাকিয়ে থাকে। মিটিং ইজ ওভার বলে বীর রাগে পায়ে বেরিয়ে যায়। রাত গভীর। হোটেলের রুমে একের পর এক ড্রিঙ্ক করে চলেছে বীর। জানালার পাশে দাঁড়িয়ে বীর সিগারেটে, কিন্তু আজ ধোঁয়াটাও তার মস্তিষ্কের চট খুলতে পারছে না। ওই চোখ, ওই ভয়ের অনুভূতি, ওই মুখের সরলতা, ওই মেয়ে, এরকম কেউ সে আর দেখেনি। তার ভিতরে কি যেন একটা করছে, কোনো কিছুকে কাছে রাখার তীব্র আকাঙ্ক্ষা। কেন এতবার ভেসে আসছে ওই দৃশ্য? বীর রাগে গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। সামনে রাখা কাচের টেবিলটা উঠিয়ে ছুঁড়ে মারে। নিজের ভাবনায় বিরক্ত হচ্ছে সে। নিজের চুলের মাঝে হাত চালিয়ে মুখ শক্ত করে আয়নার দিকে তাকিয়ে বলে, নো, দিস ইজ নট হ্যাপেনিং। সে কখনো মেয়েদের নিয়ে ভাবেনি। তার জীবনে কেবল ক্ষমতার খেলা, হত্যা, শাসন। কিন্তু আজ বীরের নিজের উপরেই রাগ হচ্ছে। সে নিজের দিকে তাকিয়ে গর্জে ওঠে, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ বীর? রুমে নক করার শব্দে বীর বিরক্ত হয়। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করে, তারপর গম্ভীর গলায় বলে, কাম ইন। হোটেলের ঘরটা নরম আলোয় আলোকিত, কিন্তু বীরের মুখে কোনো অনুভূতির ছায়া নেই। বাইরের রাতের অন্ধকারের মতোই তার চোখ গভীর শীতল। দরজা খুলে এক লাস্যময়ী যুবতী মেয়ে ঢুকে এলো। পরিপাটি সাজ, রিভেলিং পোশাক, আকর্ষণীয় সৌন্দর্য। নিকো বীরের অস্থিরতা কাটানোর জন্য মেয়েটাকে পাঠিয়েছে, কিন্তু বীরের চাহনিতে কোনো পরিবর্তন নেই। মেয়েটা ধীর পায়ে এগিয়ে এলো, চোখে এক ধরনের আকর্ষণ জমে আছে। বীরের সামনে এসে হাঁটু গেড়ে বসে, হাত বাড়িয়ে বীরের পায়ের ওপর রাখার চেষ্টা করে। ডোন্ট। শীতল স্বরে উচ্চারিত হলো একমাত্র শব্দটি। মেয়েটা থমকালো, তবে থামলো না। এবার সে একটু নিচু হয়ে বীরের দিকে ঝুঁকল। ধপ। এক মুহূর্তের জন্য বাতাস থমকে গেল। বীরের পায়ের জোরালো আঘাতে মেয়েটা ছিটকে পড়ল মেঝেতে। হতবিব্রত চোখে সে বীরের দিকে তাকালো। বীর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলায় ভয়ঙ্কর, গভীর আর শান্ত, কিন্তু তাতে একটা তীব্র হুমকির আভাস ছিল। বীর হাতে রিভলভার তুলে নেয়, রাগে কঠোর কণ্ঠে বলে, গেট দ্য হেল আউট বিফোর আই রিপ ইউ অ্যাপার্ট। মেয়েটা আর কিছু বলে না, উঠে দৌড়ে বেরিয়ে গেল। বীরের চিৎকার শুনে তখনই দরজা খুলে নিকো ভিতরে ঢুকে, চোখে বিরক্তি, মুখে চাপা উদ্বেগ। ড্যাম ইট বীর, আমি ভেবেছিলাম হয়তো এটা তোমার মুড ভালো করবে। বীর কিছু বলে না। বীর ধৈর্য হারিয়ে ফেলে, চোখের দৃষ্টি হিংস্র হয়ে উঠল, যেন সে একটা দাবানলের মাঝে দাঁড়িয়ে আছে। বীর গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এই অনুভূতি, এই চিন্তাগুলো তার জন্য একেবারেই নতুন। সে কখনো কারো কথা এতবার ভাবে না। এই চেহারাটা তার মাথা থেকে সরছেই না। আজ এই মেয়েটা যেন তার মন মস্তিষ্ক দখল করে ফেলেছে। তারপর একটা দৃঢ় সিদ্ধান্ত নিল, যদি এই মেয়ে তার মাথা থেকে না সরতে চায়, তবে সে তাকে নিজের সামনে রাখবে, তার আয়ত্তে রাখবে। গলায় গম্ভীর সুর এনে বীর ধীরে ধীরে নিকোকে বলল, ওই মেয়েকে খুঁজে বের করো। নিকো অবাক হয়ে বীরের দিকে তাকালো। বীর সাধারণত এভাবে কারো ব্যাপারে আগ্রহ দেখায় না, বিশেষ করে কোনো মেয়ে। নিকো একটু এগিয়ে এসে কৌতূহলীভাবে বলল, হুইচ গার্ল? বীর এবার একটু রুক্ষ স্বরে বলল, আজ বিকেলে যে দুটো মেয়ে ছিল, দি ওয়ান বিহাইন্ড দ্য ওয়ান দ্য হু ওয়াজ বিগিন। এবার নিকো হেসে উঠল, চোখে এক ধরনের কোটেল দৃষ্টি। তাহলে দুজনকে নিয়ে আসি। ওই তেজে মেয়েটার সাহস আমার পছন্দ হয়নি, ওর তেজ আমি ভাঙব। নিলামে তুললে ভালো অঙ্কের টাকা উঠবে, কি বলো? বীর কঠোর স্বরে বলল, আমার শুধু ওই মেয়েটাকেই চাই, ওকে আমার সামনে হাজির করো। নিকো এবার আর কথা বাড়ালো না। সে জানায়
কাজ হয়ে যাবে। নিকো বেরিয়ে যায়, কিন্তু মেয়েটাকে তো সে এমনিতেই ছাড়বে না। বীরের হাত দুটো মুষ্টিবদ্ধ করা, চোখের ভেতর এক ধরনের দখলের আগুন জ্বলছে। সে নিজেকে শান্ত করতে চাইছে, কিন্তু পারছে না। এই মেয়েটা তার মাথা থেকে যাচ্ছেই না। যদি সে তার চোখের সামনে না থাকে, তাহলে মাথা থেকেও যাবে না। এটাই সমাধান। তোমাকে আমার সামনে আসতেই হবে। বীর ধীরে ধীরে ফিস ফিস করে বলল। এরপর কি হবে জানি না, কিন্তু তোমাকে বীর আলভারেজ এর কাছে আসতে হবে। ঈশা আরাম করে মায়ের সামনে বসে আছে, কিন্তু তার মুখটা কেমন যেন অস্বস্তিতে কুঁচকে আছে, কারণ তার মা সাইমা রহমান শক্ত হাতে তার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। উফ মা, তুমি এত জোরে জোরে ঘষছো কেন? ঈশা অভিযোগের স্বরে বলল, মুখটা একটু ফুলিয়ে। সাইমা রহমান বিরক্ত ভঙ্গিতে বললেন, এত বড় হয়েছিস, এখনো নিজের চুলে ঠিকঠাক যত্ন নিতে পারিস না। এত সুন্দর চুল তোর, আর তুই একদম খেয়াল রাখিস না। দিন দিন কষ্ট হয়ে যাচ্ছে। ঈশা চোখ গোল করে তাকালো। মা, কালকের দিন বাদেই তো এঙ্গেজমেন্ট। আমি কত সুন্দর একটা হেয়ারস্টাইল ভেবেছি, তুমি এখন এই তেল দিয়ে আমার সব প্ল্যান ভেস্তে দিচ্ছ। সাইমা হেসে বললেন, তোর চুল যদি সুন্দর না থাকে তাহলে হেয়ারস্টাইল কেমন হবে বলতো? ঈশায় কিছু বলতে যাবে, এমন সময় টিভিতে চলতে থাকা একটা নিউজে তার চোখে পড়ে। রিমোট হাতে নিয়ে সে ভলিউম বাড়িয়ে দিল। আজ সন্ধ্যার পর ঢাকার ব্যস্ত রাস্তার পাশে 11 জন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মুখ দেখে পরিচয় বের করা কোনো উপায় নেই। বীভৎসভাবে খুন করা হয়েছে ওদেরকে। পুলিশের সন্দেহ এটি আন্তর্জাতিক অপরাধ চক্রের কোনো কাজ। সিআইডি এবং পুলিশ বিশেষ বাহিনী ধারণা করেছে, সাম্প্রতিক সময়ে মেক্সিকোর কুখ্যাত মাফিয়া সংগঠনের কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সংবাদ উপস্থাপকের কণ্ঠে উত্তেজনার ছোঁয়া। সূত্রের দাবি, এটি মেক্সিকোর মাফিয়া আলভারেজ এর গ্যাং এর কাজ হতে পারে, যারা মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর মাফিয়া। ঈশার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে মনে মনে ভাবল, মাফিয়া? তার মা তেল লাগানো হাত মুছতে মুছতে বললেন, দেখলে, এখন তো এইসব ভয়ের ব্যাপার শুরু হয়ে গেল। তোর বাবা তো বলেছিলেন শহরে কেমন যেন অস্বাভাবিক কিছু লোক ঢুকেছে। আল্লাহ জানে এরা কি করতে এসেছে। ঈশার গলা শুকিয়ে এলো। আজ বিকেলে সেই ঘটনাটা আবার মনে পড়ে গেল। এটা তো সেই রাস্তা। কালো পোশাকের অজস্র গার্ড, বন্দুকের মুখে সাফা, আর সেই হিংস্র দৃষ্টি। ঈশা দ্রুত টিভির স্ক্রিনের দিকে তাকালো, যেখানে সন্দেহভাজনদের ধোঁয়াটে ছবি দেখানো হচ্ছিল। ওই লোকগুলোর সাথে বিকেলে তাদের দেখা হয়েছিল। ঈশা দৌড়ে গিয়ে সাফাকে ফোন দিয়ে সব বিষয় বলে। সাফাও ভয় পেয়ে যায় শুনে। এখন সাফারও আফসোস হচ্ছে কেন ওদের সামনে পড়েছে, কিন্তু সাফা ঈশাকে বারণ করে এই বিষয়ে কাউকে কিছু না বলতে। এমনিতেই জান্নাত ভাবে অসুস্থ, তার মাঝে 2 দিন পর একটা অনুষ্ঠান, সবাই টেনশন করবে। ঈশা মেনে নেয় সাফার কথা। বীরের দেহটা ভারী হয়ে আসছিল অতিরিক্ত ড্রিঙ্কের কারণে। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। ঘুমের গভীরে ডুবে যেতে যেতে হঠাৎ করে সে দেখতে পায় আলো ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে এক অসামান্য সুন্দরী নারী। ঘন কালো চুল কোমর ছুঁয়ে গেছে, চোখের ভেতর এক অদ্ভুত রহস্যময়তা। ঠোঁটের পাশে সেই ছোট্ট তিলটা যেন পুরো মুখের আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। সে হেসে কিছু বলেছে, কিন্তু শব্দগুলো কানে আসছে না। বাতাসে তার চুল উড়ছে, তার চোখ। বীর এক পা এগিয়ে গেল। নারীটা হাত বাড়ালো তার দিকে। বীরও নিজের হাত বাড়ালো তাকে ছোঁয়ার জন্য। ঠিক তখনই স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শিট! বীর ধর্মর করে উঠে বসল, মাথা 2 হাত দিয়ে চেপে ধরল। চোখ রাগে রক্তিম হয়ে গেছে। বুকের ভেতর প্রচণ্ড অস্থিরতা আর বিরক্তি কাজ করছে। সে এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ারের পাশে রাখা গ্লাসটা টেবিল সহ এক ধাক্কায় মেঝেতে ফেলে দিল। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু এটা দেখার সময় নেই তার। কি হচ্ছে এসব আমার সাথে? এই প্রথম কোনো মেয়ে তার মাথার মধ্যে এভাবে ঢুকে গেছে। প্রথমবার সে কাউকে মনে রেখে দিয়েছে এতক্ষণ ধরে। তার নিজের উপরেই রাগ হচ্ছে। কেন তাকে ওই সময় যেতে দিল? কেন তখন আটকে রাখেনি? তাহলে এখন এই অস্থিরতাটা হতো না।
এখন তাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। সেদিন আর ঘুম হয়নি বীরের।